WBPSC-ওয়ালার ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। ভারতবর্ষের যে সংবিধান, লিখিত সংবিধান, বিশ্বের সবথেকে বৃহত্তম সংবিধান, এই সংবিধানটা এলো কী করে? আমরা সবাই জানি এবং যেটা স্যারও বললেন, আমাদের কনস্টিটিউশন কিন্তু সবথেকে বৃহত্তম একটা কনস্টিটিউশন। কিন্তু এই যে কনস্টিটিউশন যেটা আমরা খুবই ইম্পর্টেন্টলি আমরা ইন্ডিয়াতে এনেছি, তার কিন্তু একটা লম্বা হিস্ট্রি আছে। তোমরা হয়তো সবাই জানো যে ব্রিটিশরা 1600 শতাব্দীতে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে কিন্তু আগে ইন্ডিয়াতে আসে, কিন্তু 1765-এ তারা কিন্তু দিওয়ানি অর্জন করে বেঙ্গল, বিহার এবং উড়িষ্যা থেকে। এবারে আমরা একটু জেনে নেব এই দিওয়ানি জিনিসটা কি। দেওয়ানি লাভের আগে তোমাদেরকে খেয়াল রাখতে হবে সংবিধান মানে আইনসভা। এই আইনসভাটা কি ব্রিটিশদের সময় থেকেই ভারতে ছিল না তার আগে ছিল না? তুমি মনে রাখবে আইন কখন তৈরি হয় বা সংবিধান সভা এই জিনিসটা এলো কী করে। মনে রেখো যে আমাদের যে সভ্যতাগুলো ছিল, মানব সভ্যতা, সেইখানেই আসবে যেখানে সুসংবদ্ধ কোনো নীতি থাকবে। যখনই কোনো নীতি থাকবে সেখানে আইন অবশ্যই সংযুক্ত হবে। যেমন ধরো, তোমাদের পরীক্ষায় প্রশ্নও করে যে ভারতের সবথেকে ওল্ডেস্ট ল কোনটা, ল বুকস কোনটা? তো মনুস্মৃতি। তো মনুস্মৃতিতে ল বুক নেই, ল নেই? হ্যাঁ আছে, যজ্ঞবাল্ক স্মৃতি, মিতক্ষরা, দায়ভাগ। কনস্টিটিউশনে এইসব বিষয়গুলোর ব্যাখ্যা এখনও করা হয়। হিন্দু ল, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এগুলো তো আমাদের যে প্রথা, সেই প্রথা থেকেই এই আইনগুলো উঠে এসেছে। তো প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে প্রাচীন ভারতের যে সভ্যতা, সেই সভ্যতাগুলো যদি দেখো, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আরিয়ান সিভিলাইজেশন, এই সভ্যতাগুলোতে আইন অবশ্যই ছিল। আইন না থাকলে সুসংবদ্ধভাবে মানুষ সমাজ জীবনে থাকতে পারবে না। তো সেখানে আইন ছিল। এবারে ব্রিটিশদের আসার ফলে আমরা যদি দেখি মৌর্য, কুষাণ, গুপ্ত, এই পিরিয়ডে কোনো আইন ছিল না? হ্যাঁ আইন ছিল। তোমরা জানো যে আমাদের যে সভা, প্রাচীন যুগের যে সভাগুলো রয়েছে, শিবাজির অষ্টপ্রধান এবং তোমরা জানো নবরত্ন, যেটা আমরা চন্দ্রগুপ্ত 2-এর সভায় পেয়েছি এবং আকবরের সভায় পেয়েছি। কিন্তু একটু ডিফারেন্স আছে, ওই সভাগুলো আইনসভার মতো কাজ করেনি। ওখানে স্কলাররা ছিল। স্কলাররা কেউ পড়াশোনার সঙ্গে সঙ্গে কোনো ডিপার্টমেন্ট দেখতেন, সেগুলো আলাদা বিষয়। এবারে এই যে নির্দিষ্ট পরিমাণ নীতিগুলোকে যখন ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করার মধ্যে থেকে একটা ডিপার্টমেন্ট আসবে। ডিপার্টমেন্টগুলো আমরা দেখলাম মধ্যযুগে এলো। আসার পরে আমাদের কি ছিল? আমাদের আইন কানুন সবই ছিল। কি ছিল না? লিখিত আকারে ছিল না। ব্রিটিশরা ভারতে রুল করার পরে প্রথম লিখিত আইন হিসেবে যেটা নিয়ে আসবে, সেটা 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টই হচ্ছে ভারতবর্ষের প্রথম লিখিত সংবিধান। এবং এখানে যেটা করা হবে যে একটা বোর্ড অফ কাউন্সিল করা হবে। এই বোর্ড অফ কাউন্সিলের সঙ্গে যুক্ত যারা, তারা কতজন তোমরা জানো যে গভর্নর এক্সিকিউটিভ কাউন্সিলের 4 জন মেম্বার নিয়ে এটা স্টার্ট হবে। সঙ্গে কি হলো, যখনই এটা প্রথম লিখিত আইন হিসেবে এলো, এই রেকমেন্ড করলো ইম্পিরিয়াল কোড, যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কনভার্ট হবে। তো ইম্পিরিয়াল কোড, ফেডারেল কোড থেকে সুপ্রিম কোর্ট আসছে। সুপ্রিম কোর্ট যখন তৈরি হচ্ছে, তখন ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য এর নির্দিষ্ট আর্টিকেল আছে, এই সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট নীতি আছে। একদম যেটা স্যার বলছে, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। তোমরা জানো যে ব্রিটিশরা আসার পরে এইটা কিন্তু প্রথম একটা অ্যাক্ট, যেইখান থেকে সেন্ট্রালাইজড করার কিন্তু একটা চেষ্টা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময় করতে শুরু করলো। যে ইম্পর্টেন্ট ফিচারগুলো স্যার বলছিল, একবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিই। নাম্বার 1, সেই সময় গভর্নর অফ বেঙ্গলকে কিন্তু করে দেওয়া হয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং সে যাতে ভালো করে রুল করতে পারে তার জন্য কিন্তু 4টে এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারকেও কিন্তু সেই সময় অ্যাপয়েন্ট করা হচ্ছে। তার সাথে সাথে স্যার কিন্তু সুপ্রিম কোর্টের কথা কিন্তু এখানে বললেন, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অ্যাক্টের দ্বারা।
এরপরেও কিন্তু তোমরা দেখতে পারো যে বিভিন্ন বিভিন্ন সময় ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও সেন্ট্রালাইজড করার চেষ্টা করে। তার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি দিই, সেটা হচ্ছে পিটস অ্যাক্ট অফ 1784। এই অ্যাক্টের দ্বারা কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কাজ সেটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করার চেষ্টা করলো। একটা হচ্ছে কমার্শিয়াল কাজ, একটা হচ্ছে পলিটিক্যাল কাজ। তোমরা হয়তো জানো যে পলিটিক্যাল কাজের জন্যে যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হলো তাদেরকে কিন্তু বলা হয় বোর্ড অফ কন্ট্রোল, এবং সেই সময় কমার্শিয়াল যে কাজগুলো হয় সেইগুলো কিন্তু দেওয়া হলো কোর্ট অফ ডাইরেক্টরসকে। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যে রেভলিউশনটা হলো, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং একটা কথা এখানে আমাদেরকে মনে রাখতে হবে, 1773-তে যে অ্যাক্টসগুলো হয়েছে 1858 অবধি, এইগুলো কিন্তু বলা হচ্ছে কোম্পানি রুল। তার কারণ কি? তার কারণ অবশ্যই ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু কেন্দ্রীয়করণ করার চেষ্টা করেছে, কিন্তু তাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেই কিন্তু রুল হয়েছে। কিন্তু 1858-এ এইগুলো সব চেঞ্জ হয়ে যায়, এবং 1858 থেকে 1947 এটা চেঞ্জ হয়ে শুরু হয় কিন্তু ক্রাউন্স রুল। তাহলে 1858-এ কী এমন হলো যে কোম্পানিকে অ্যাবলিশ করে দিতে হলো এবং ডাইরেক্টলি ক্রাউন রুল করতে শুরু করলো? 1858-এ সিপাহী বিদ্রোহের পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা কুইন্স প্রোক্লামেশনের মাধ্যমে সরাসরি পার্লামেন্টারির অধীনে, ব্রিটিশ পার্লামেন্টারির অধীনে একজন পার্লামেন্টারি প্রতিনিধি হিসেবে, ভাইসরয় হিসেবে ভারতকে ডাইরেক্ট রুল করা হলো। 1858 থেকে 1947 সাল পর্যন্ত, 15ই আগস্টের আগের দিন পর্যন্ত একদম ব্রিটিশ গভর্নমেন্টের ডাইরেক্ট রুল। কিন্তু এখানে যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন ধরো ইলেকশন কনসেপ্টটা তো ছিল। ইলেকশন কনসেপ্টটা প্রথমে ছিল, আগে কারা ভোট দিত, নমিনেটেড, ব্রিটিশ নমিনেটেড ব্যক্তিরা। তারপরে কী হলো, ব্রিটিশ গভর্নমেন্ট ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইমপ্লিমেন্ট করার জন্যে 1909 সালে, যেটা মর্লেমিন্টো অ্যাক্ট বলো, সেখানে আমরা দেখলাম যে সম্প্রদায় ভিত্তিক ভোটাধিকার, এই কমিউনাল ভোটার বা সেপারেট ইলেক্টরেট এখানে ইন্ট্রোডিউস হলো। সেপারেট ইলেক্টরেট কিন্তু যারা মাইনরিটিস তাদের সেফগার্ড হিসেবে কাজ করে। কিন্তু আমরা এখন যারা ভোট দিই সেটা কিন্তু ডাইরেক্ট ইলেকশন। এই ডাইরেক্ট ইলেকশনটাও কিন্তু প্রথমে আসেনি। এই ডাইরেক্ট ইলেকশনটা এসছে 1937 সালে, 1935 সালের ভারত শাসন আইন অনুসারে। এই ডাইরেক্ট ইলেকশনটাকেই আমরা বলি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির পর ইলেকশন এলো। যখন ভারত স্বাধীনতা লাভ করবে তখন এখানে ইলেকশনকে কেন্দ্র করে তোমার না আর্টিকেল, তারপরে তোমার হচ্ছে পার্ট, কোন পার্টে আছে, আর্টিকেল আছে। একদম, যেটা স্যার 1935-এর গভর্নমেন্ট অ্যাক্টের কিন্তু স্যার একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো। এবং তোমরা যদি সংবিধান দেখো তাহলে দেখতে পারবে যে আমাদের সংবিধানকে কিন্তু অনেক সময় ব্যাগ অফ বরোয়িংস বলা হয়। তার কারণ বিভিন্ন কান্ট্রির বেস্ট জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের সংবিধানে অ্যাড করেছি। তার মতনই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তোমরা জানো যে সেই সময় যে স্বাধীনতার যে আঁচ সেটা কিন্তু ব্রিটিশরা বুঝতে পারছিল, এবং সেন্ট্রালাইজেশন থেকে আস্তে আস্তে আমরা কিন্তু একটা ফেডারেল স্ট্রাকচারে মুভ করতে শুরু করলাম। যেরকম যদি তোমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর একটা পয়েন্ট দেখো তাহলে দেখতে পারবে সেখানে অল ইন্ডিয়া ফেডারেশন কিন্তু করা হচ্ছে, যেইখানে গভর্নমেন্টের কাজটাকে সেপারেট করার কথা বলা হচ্ছে। কিভাবে সেপারেট করার কথা বলা হচ্ছে? 3টে লিস্ট বানানো হচ্ছে, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। এবং রেসিডিউরি পাওয়ারটা সেটা কিন্তু থাকবে কার কাছে? ভাইসরয়ের কাছে। তার সাথে সাথে কিন্তু ফিউচার ইন্ডিয়ার যদি কনস্টিটিউশন করতে হয় তাহলে কী কী জিনিস লাগবে? অবশ্যই কিন্তু আমাদের লাগবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদের সেন্ট্রালাইজড পাবলিক সার্ভিস কমিশন কিন্তু ছিল, তার সাথে সাথে কিন্তু প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশনও করা হয়। এবং তোমরা যখন 1947-এর ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টটাও দেখবে, লর্ড মাউন্টব্যাটেনও কিন্তু এইটাই বলতেন যে 1935-এ যে জিনিসটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্রিয়েট করতে সাহায্য করবে। এবার যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আমাদের এত বড় বৃহৎ কনস্টিটিউশন করার প্রয়োজন কেন হলো, তার কিন্তু 3টে কারণ। নাম্বার 1, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি ব্রিটিশ সরকার এমন আইন বানিয়েছে যেটা কিন্তু মানুষের সাধারণ ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেছে। জলিয়ানওয়ালা বাগ মাসাকার, আমরা কিন্তু জাস্ট শান্তিপূর্ণ সভা করতে গেছিলাম, সেইখানে কিন্তু আমাদের উপরে গুলি চালানো হয়। এজন্য একটা কনস্টিটিউশন দরকার আছে মানুষের ব্যক্তিগত স্বাধীনতার জন্য। 2 নম্বর, তোমরা দেখো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকে মানুষের মৌলিক অধিকার না থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট খুব ইজিলি এই অধিকারগুলোকে খর্ব করতে পারবে। এবার আমি স্যারকে দিয়ে দেবো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট একটু কথা বলার জন্য। তোমাদের যেটা খেয়াল রাখতে হবে যে
প্রথম ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের আইনের মাধ্যমে সেন্ট্রালাইজড যেটা করছে, এবং আমাদেরকে এই সেন্ট্রালাইজ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার জন্য তো প্রথম শিক্ষা দরকার। তো ভারতীয়দের শিক্ষা দেওয়ার কথা চিন্তা করবে। তো এটা কেন করলো ব্রিটিশ গভর্নমেন্ট? এটা করলো যাদেরকে সার্বজনীন শিক্ষা বিস্তারের জন্য কি গভর্নমেন্ট এটা করেছিল? না, ব্রিটিশ গভর্নমেন্ট এটা করেছিল তাদের কার্যের জন্যে, যে সমস্ত ভারতীয়দের প্রয়োজন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই 1813 চার্টার অ্যাক্টে প্রথম ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, এবং তারপরে 1833 সালে সেই 1 লক্ষ টাকাটা ইংরাজি শিক্ষার মাধ্যমে বিস্তার লাভের জন্যে বরাদ্দ করা হয়। এরপর থেকে মানুষের মধ্যে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটার ফলে মানুষের চেতনাটা বাড়তে থাকে। সিপাহী বিদ্রোহের পর আমরা যদি দেখি যে এখানে স্কুল কলেজ সব কিছু তৈরি হয়ে গেল, ইউনিভার্সিটিটাও তৈরি হলো। এই ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয়দের সংস্পর্শে এসে বা তারা যেরকম ভারতীয় কালচারটাকে জানতে চেয়েছে, এইটা একটু খেয়াল রাখতে হবে যে তারা কিন্তু কোনো সময় ভালো চোখে ভারতীয়দের দেখেনি। মূর্খের দেশ, কলেরার দেশ, ম্যালেরিয়ার দেশ ভারতবর্ষ, এই দেশটাকে তারা সবসময় নেগেটিভ অর্থেই দেখেছে, এবং তারা কখনো ভারতীয়দের এলিট গ্রুপে কখনো তারা চিন্তা করেনি। কিন্তু তাদের ভারতবর্ষে রুল করার ফলে তাদের সংস্পর্শে ভারতীয়রা এসে এডুকেটেড হতে আরম্ভ করে। এটা রাজা রামমোহন রায়ের হাত ধরে, আমরা সৈয়দ আহমেদ খানের হাত ধরে আমরা দেখতে পাই আস্তে আস্তে বাড়তে থেকেছে। স্বামী বিবেকানন্দ, তারপরে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, শিক্ষার পাশাপাশি রাজনৈতিক সচেতনতাও বাড়তে থেকেছে। এর ফলে সংবিধান তৈরি করার জন্য প্রপোজাল যদি এমএন রয় দিয়ে থাকে, তারপরে সেটাকে এক্সিকিউট করার জন্যও অনেক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে ভারতীয়রা আগে যেরকম অতীত পিরিয়ডে সংবিধান সম্পর্কে ধারণা ছিল না, সেই জন্যে আমরা দেখব যে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকার জন্য ভারতীয়রা তার বিরোধিতা করছে, এবং তারা বলছে যে সাইমন কমিশন ভারতীয় কনস্টিটিউশনাল রিফর্মের জন্য ভারতে আসছে, অথচ সেখানে কোনো ভারতীয় সদস্য নেই। এটা তো হতে পারে না। এবং তার পক্ষে ব্রিটিশ গভর্নমেন্ট বলেছিল যাদের লিখিত সংবিধান নেই তারা কিভাবে সংবিধান রচনা করবে। তো এই সংবিধান রচনা করার জন্যে 1928 সালে এই নেহেরু রিপোর্টেই আমাদের একটা সংবিধানের খসড়া তৈরি করা হবে। এটা মুসলিম লীগ মানে জিন্না সমর্থন করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু মতিলাল নেহেরুর 9 জন মেম্বার মিলে যে সংবিধানটা তৈরি করেছিল, এটা প্রুভ করে দেয় ভারতীয়রা সংবিধান রচনা করতে পারে। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এসছে, এর হাত ধরেই আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করে হয়েছে। লাস্ট একটা জিনিস জেনে রাখো, আজকে ভারতের সংবিধান হতে কিন্তু প্রায় আমাদের 3 বছর সময় লাগে। আমরা কিন্তু অনেক কিন্তু এক্সপেন্সেসও খরচা হয়। কিন্তু একটাও কথা মাথায় রাখতে হবে আমাদের, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ করেছিল। তার কারণ ইন্ডিয়ার ডাইভার্সিটি শুধু দেখো, এত ল্যাঙ্গুয়েজ, এত রিলিজিয়ন, এত রিজিওনালিজম, কিন্তু সেইখানেও আমরা কিন্তু সবাইকে অপরচুনিটি দিই যাতে তারা কনস্টিটিউশনের একটা ইম্পর্ট্যান্ট মেম্বার হতে পারে। এমনকি তোমাদের এইটাও বলে রাখি, যখন ড্রাফটিং কমিটির জন্য যখন চেয়ারম্যান ঠিক করা হয়, তখন কিন্তু ডক্টর আম্বেদকরকে নেহেরু নিয়াসে নমিনেট করে, এবং ডক্টর আম্বেদকরের পরিশ্রম, তার সাথে সাথে 6 জন যারা ড্রাফটিং কমিটির মেম্বার ছিল তাদের পরিশ্রমের মাধ্যমে আমরা কিন্তু এই 3 বছরের মধ্যে একটা বৃহৎ একটা কম্প্রিহেন্সিভ কিন্তু আমরা কনস্টিটিউশন আমরা গৃহীত করি। এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ওয়েস্টেও কিন্তু এরকম কনস্টিটিউশন অনেক রয়েছে, কিন্তু ওয়েস্টে যদি তোমরা দেখো সেইখানে কিন্তু নয় প্রেসিডেন্ট সুপ্রিম, না হলে সুপ্রিম কোর্ট সুপ্রিম, বা না হলে কিন্তু পার্লামেন্ট সুপ্রিম। কিন্তু আমাদের এইখানে মাথায় রাখতে হবে শুধু কনস্টিটিউশন সুপ্রিম। এক্সিকিউটিভ হোক, লেজিসলেচার হোক বা জুডিশিয়ারি হোক না কেন, তাদেরকে কিন্তু কনস্টিটিউশন মেনেই কিন্তু তাদেরকে কাজ করতে হবে। থ্যাংক ইউ।